হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো সকলে? আশা করব প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা যে জিনিসগুলো দেখে নেব, কিছু এমসিকিউ কোশ্চেন্স, সায়েন্সের উপরে কিছু এমসিকিউ কোশ্চেন্স আপকামিং প্রিভিয়াস ইয়ার, যেগুলো প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো সময় এসেছে, ঠিক আছে? সেখানে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখে নেব, সাথে সাথে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো এবং অ্যান্সারগুলো ব্যাখ্যা সহ আমরা দেখে নেব। তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা প্রত্যেকে বেশি বেশি করে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, তোমাদের কিছু প্রয়োজন থাকলে সেটা কমেন্টে লিখে জানাও, ঠিক আছে? তাহলে আমি সেই মতো আরো সুন্দর করে তোমাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্নটা কি আছে? প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, একটি বস্তু একটি তলের মধ্যে অর্ধনিমজ্জিত ভাবে ভাসছে। বস্তু সমেত তরলটি চাঁদে নিয়ে যাওয়া হলো, বস্তুটির কি হবে? এখানটা চারটে অপশন দেওয়া আছে, কি হবে না। একটা বস্তু ছিল, একটা মনে করো একটা পাত্র আছে, সেই পাত্রে জল আছে, জলের মধ্যে অর্ধনিমজ্জিত অবস্থায় ভাসছে। মানে আমরা যেটাকে আমরা বলতে পারি, এখানে যদি আমরা একটা পাত্র ড্র করি তাহলে হচ্ছে কি হবে, এরকম একটা আমরা দেখতে পাচ্ছি, এই যদি একটা পাত্র হয়ে থাকে এরকম, তাহলে এইখানটায় যে ধরে নাও যে এই পর্যন্ত জলের লেয়ার আছে, ঠিক আছে? একটা বস্তু নিলাম, ঠিক আছে? এরকম একটা হচ্ছে বস্তু নিচ্ছি, এরকম একটা বস্তু নিচ্ছি, ঠিক আছে? বস্তুটা অর্ধনিমজ্জিত অবস্থায় ভাসছে, তাহলে এই যে পর্যন্ত নিলাম পুরোটা হচ্ছে নিচের অংশটা জলের মধ্যে আছে আর উপরের অংশটা কি জলের উপরে আছে। এবারে এই যে পাত্রটা, এখানে এটাই বলছে যে একটি বস্তু তলের মধ্যে অর্ধনিমজ্জিত অবস্থায় ভাসছে, মানে কিছু অংশ জলের মধ্যে আর কিছু অংশ জলের উপরে। বস্তু সমেত তরলটিকে যদি আমরা চাঁদে নিয়ে যাই তাহলে কি হবে? তাহলে আগের মতো একই ভাবে ভাসবে, বেশি পরিমাণে নিমজ্জিত হয়ে যাবে, কম পরিমাণে নিমজ্জিত হয়ে ভাসবে, আর ডুবে যাবে, ঠিক আছে? দেখো, আমরা যখনই কোনো একটা বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে চাঁদের পৃষ্ঠে নিয়ে যাব তখন কি হবে? এই যে বস্তুটার মধ্যে যেটা আছে ডাব্লিউ, আমরা বলতে পারি ডাব্লিউ সমান সমান যেটা বলবো সেটা হচ্ছে এম ইন্টু জি। তাহলে যখনই আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে চাঁদের পৃষ্ঠে যাব তখন যে চেঞ্জটা হবে, এই যে জি এর মান আছে, জি এর মানটা কি হবে? কমে যাবে, ঠিক আছে? জি এর মান যদি কমে যায় তাহলে এই যে ডাব্লিউ আছে, তাহলে এই ডাব্লিউ এর পরিমাণও কমে যাবে, তাহলে বস্তুটা কি হবে? কম পরিমাণে নিমজ্জিত হয়ে ভাসবে, কম পরিমাণে নিমজ্জিত হয়ে ভাসবে। তাহলে বোঝা গেল কেন কম পরিমাণে নিমজ্জিত হলো। তার প্রধান কারণটা হচ্ছে জি এর মানটা হচ্ছে কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে এখানটা থেকে যে ডাব্লিউ, এই যে নিম্নমুখী নিচের দিকে কাজ করছে, ডাব্লিউ ডাব্লিউ এখানে জি এর মান বেশি আছে পৃথিবী পৃষ্ঠে, যখনই চাঁদে নিয়ে যাচ্ছে জি এর মানটা কমে যাচ্ছে। জি এর মান কমে গেলে তাহলে হচ্ছে কি কম পরিমাণে নিমজ্জিত হয়ে ভাসবে, অর্থাৎ এখন যেটা আছে তার ছাড়া বেশি পরিমাণে কি হবে? যে উপরে থাকবে। তাহলে অপশন নাম্বার হচ্ছে সি ইজ কারেক্ট। অপশন নাম্বার সি ইজ কারেক্ট। ক্লিয়ার সকলে? আশা করব প্রত্যেকের ক্লিয়ার। আচ্ছা, তারপরে কি বলেছে? একটি তুলি জলে ডুবিয়ে উপরে আনলে দেখা যায় যে তুলির পশমগুলো এক জায়গায় জড়ো হয়ে রয়েছে। কেন? জলের পৃষ্ঠটানের জন্য, জলের সান্দ্রতার জন্য, তুলির পশমে ইলাস্টিসিটির জন্য, বাতাস ও জলের উষ্ণতার তারতম্যের জন্য। দেখো, এখানটা থেকে আমরা এটা সচরাচর সবাই দেখি যে একটা এক্সাম্পল, বাস্তব যদি আমরা একটা এক্সাম্পল বলি মানে বিষয়টা বুঝতে খুব সুবিধা হবে। কি এক্সাম্পল? যখনই আমরা এই যে একটা তুলিকে উপরে তুলে আনছি তখন কি হচ্ছে না, তুলির পশমগুলো এক জায়গায় কি হচ্ছে? জড়ো হয়ে যাচ্ছে। মানে বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে এরকম যে এরকম একটা পাত্র আছে, পাত্রে একটা যদি আমরা তুলিকে নিয়ে যদি আমরা হচ্ছে ডুবে দিতাম, ডুবে দিলে তাহলে এখানটা থেকে যদি একটা এরকম নিয়ে যদি আমরা একটা তুলিকে নিয়ে এরকম ভাবে ডুবে দিই তাহলে এর পশমগুলো এরকম ভাবে ভাস জলের সাথে যখন থাকবে তখন কেউ এরকম মিশে থাকবে, কিন্তু যখনই আমরা জলের উপরে তুলে নেবো সেইগুলো কি এক জায়গা হয়ে যাবে। তাহলে এইখানটাতে যেটা কাজ করছে সেটা হচ্ছে তার কি জলের পৃষ্ঠটান বা সারফেস টেনশন। পৃষ্ঠটান বা সারফেস টেনশন। এখন অনেকের মনে হতে পারে যে স্যার পৃষ্ঠটান বা সারফেস টেনশন বলতে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি? পৃষ্ঠটান বা সারফেস টেনশন হচ্ছে বিষয়টা হচ্ছে এমনই একটা বিষয়, এই যে তরল আছে তরলের পৃষ্ঠে একটা রেখা কল্পনা করা হচ্ছে, ওই রেখার এই যে রেখা আমি দিলাম
এই রেখার চারপাশে, ঠিক আছে, আর লম্বভাবে যে বল ক্রিয়া করছে সেটাকে আমরা কি বলবো, সারফেস টেনশন। এক কথায় আমরা যদি শর্টে এক্সপ্রেশনটা লিখি, সারফেস টেনশনকে এস সমান সমান এফ বাই হচ্ছে থেকে এল, এফ বাই এল। এফ বাই এল মানে কি, এফ মিনস হচ্ছে থেকে ফোর্স বা কতটা বল প্রয়োগ করা হচ্ছে, আর এল মিনস হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে। এখন যদি এল এর মানটা কত হয়ে যায়, 1 হয়ে যায়, তখন কি হবে, সারফেস টেনশনটা কি হবে, যে বল যতটা আমরা বল প্রয়োগ করব তার সাথেই কি হবে, এখানটা থেকে সেম হয়ে যাবে, ঠিক আছে, প্রতি একক ক্ষেত্রফলে। এটা হচ্ছে সারফেস টেনশন বা পৃষ্ঠটানের ডেফিনেশন। আশা করব প্রত্যেকে ক্লিয়ার। নেক্সট চলো দেখে নেব। বলছে এক খণ্ড হচ্ছে থেকে বরফ জলে নিমজ্জিত করলে বরফ খণ্ডে কতটা অংশ জলের উপরে ভেসে থাকে? অ্যান্সার করো তোমরা প্রত্যেকে, যারা পারবে এটা অ্যান্সার করবে, ঠিক আছে। দেখো কি বলছে, আয়তনের 8/9 অংশ, 9/10 অংশ, আয়তনের 10/12 অংশ, আর আয়তনের 11/12 অংশ, ঠিক আছে। মানে একটা বরফখণ্ড জলে নিমজ্জিত করলে বরফখণ্ডের কতটা অংশ ভেসে থাকবে? তোমরা যদি কোনো সময় একটা বরফকে জলাশয়, পুকুর কিংবা কোনো একটা পাত্রে ডুবিয়ে দিয়ে দেখো, তাহলে তোমরা এরকম একটা দৃশ্য তোমরা লক্ষ্য করবে। আমি জানি না অনেকে লক্ষ্য করেছো কিনা, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এরকম, একটা যে বরফখণ্ড থাকবে না, তার বরফখণ্ডের ঠিক এরকম একটা হচ্ছে থেকে অংশ, খুব সামান্য অংশ হচ্ছে জলের উপরে ভাসবে, ঠিক আছে। সামান্য অংশ জলের উপরে ভাসবে, আর বাকি যেটা আছে পুরোটাই কি হবে, জলের নিচে কি হবে, ডুবে যাবে, ঠিক আছে। কোন অংশটা জলের নিচে, এটা ইয়েলো কালার দিয়ে আমি দেখাচ্ছি। মানে এতটা অংশ আমরা বলতে পারি যে জলের মধ্যে কি নিমজ্জিত থাকবে, ঠিক আছে। বাকি অংশ যেটা থাকবে সেটা অংশ, ওই উপরে সামান্য একটু অংশ, ওটাই কি হবে, জলের উপরে ভাসবে, ঠিক আছে। সামান্য অংশটা জলের উপরে ভাসবে। ওই যে লাল কালি দিয়ে যেটাই দেখালাম ওইটাই হচ্ছে শুধু জলের উপরে ভাসবে, ঠিক আছে। তাহলে এখানটাতে আমরা কি বলতে পারি, সাধারণত আমরা বলি যে টোটাল যা হবে তার 90%, ঠিক আছে। মানে যদি হয় 10 ভাগের মধ্যে 9 ভাগ, ঠিক আছে, উপরে জলের উপরে ভেসে থাকে। কিন্তু এখানে যেহেতু দুটো অপশন আছে, একটা 9/10 আর একটা হচ্ছে 11/12, তাহলে এই দুটোর মধ্যে কনফিউজ কোনটাকে আমরা নেব, আমরা নিয়ে নেব এটা হচ্ছে অপশন নাম্বার হচ্ছে ডি ইজ কারেক্ট। কেন অপশন নাম্বার ডি নিলাম? তাহলে এই যেগুলো আছে এদের মধ্যে যে বেশি কোনটা, ঠিক আছে, 9/10 আর 11/12, এদের মধ্যে বড় কোনটা, বড় হচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ 11/12। তার জন্য অপশন নাম্বার ডিটাকে, যখন দুটোই থাকবে তখন আমরা অপশন নাম্বার ডিটাকে নেব। ক্লিয়ার আশা করব, ঠিক আছে। নেক্সট চলো, অপশন 4, কোশ্চেন নাম্বার 4 কি বলছে, কৌশিক নলে জল উপরে উঠে আসে, মানে যে আমরা কৌশিক নল দেখি সেই নল বরাবর জলটা উপরে উঠে আসে কেন? স্থিতিস্থাপকতার জন্য, পৃষ্ঠটানের জন্য, সান্দ্রতার জন্য, না ঘনত্বের জন্য? তাহলে এই কৌশিক নল বয়ে জল যে উপরে ওঠে, এর বিষয়টা হচ্ছে কিসের জন্য আমরা বলবো, অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে কি পৃষ্ঠটান বা কি সান্দ্রতার জন্য, ঠিক আছে, পৃষ্ঠটান বা সান্দ্রতা। আগেকার সময় আমরা সাধারণত এই কৌশিকতাটা কোথায় দেখতে পাই, একটা উদাহরণ বললে তোমরা হচ্ছে বিষয়টা সবচেয়ে ক্লিয়ার হয়ে, সেটা হচ্ছে আমরা যে একটা গাছের উপরের অংশ নিশ্চয়ই কি হয়, নিশ্চয়ই পাতাগুলো সবুজ থাকে, তাহলে গাছের শিকড়টা মাটির সাথে হচ্ছে মিশে যাচ্ছে, তো উপরের অংশ তো জল তো পৌঁছানোর কথা না, তাহলে জলের অভাবে তাহলে পাতাগুলো ঝরে যাওয়ার কথা, পাতাগুলো শুকিয়ে যাওয়ার কথা, কিন্তু সেখানে দেখা যাচ্ছে জলের গাছটার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে, সে যত লম্বা গাছ হোক না কেন, প্রত্যেকটা প্রান্তে জল পৌঁছে যাচ্ছে। তাহলে এই যে জলটা পৌঁছে যাচ্ছে, তাহলে কিছু উদ্ভিদ মাটি থেকে তার শিকড়ের সাহায্যে হচ্ছে জল এবং খনিজ লবণ সংগ্রহ করছে। এই যে প্রসেস যেটা, সেটাকে বলা হয় কৌশিক টান, ঠিক আছে, কৌশিক টান। এটা কারণটা হচ্ছে, তাহলে জলটা উপরে হচ্ছে কিসের জন্য, পৃষ্ঠটানের জন্য। ক্লিয়ার নিশ্চয়ই, আশা করবো প্রত্যেকে ক্লিয়ার। নেক্সট চলো, বলছে ভারিন একটি বেলুনের ভিতরে 200 সিসি হচ্ছে থেকে জল ভরা আছে, তাহলে এখানে জল ভরা আছে 200 সিসি, আয়তন বলেছে। বলছে জলের ভিতরে নিয়ে গেলে জলপূর্ণ বেলুনটির ওজন কত হবে? যখন আমরা এটাকে এর একটা বেলুন নিলাম, সেই বেলুনের ভিতরে মনে করো একটা হচ্ছে এখান থেকে বেলুন আমরা এখানে নিয়ে নিচ্ছি এরকম ভাবে, হচ্ছে বেলুন নিয়ে নিলাম, ঠিক আছে, এরকম ভাবে একটা বেলুন নিয়ে নিলাম, ঠিক আছে, এরকম একটা বেলুন নিয়ে নিলাম।
এখন একটা হচ্ছে বেলুন আমরা নিয়ে নিচ্ছি এখানটায়, ঠিক আছে, যে বেলুনের ভিতরে আমরা জল পূর্ণ করেছি আর সেই বেলুনটাকে আমরা একটা জলপূর্ণ পাত্রের মধ্যে ডুবে দিচ্ছি। তাহলে যেটা হবে, যে পরিবর্তনটা আমরা দেখতে পাবো সেটা হয়ে যাবে, দুটো ক্ষেত্রেই মাধ্যম সেম হয়ে যাওয়ার জন্য তার ক্ষেত্রে যে ওজনটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, ওজনটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট চলো। আচ্ছা, কি বলছে, বিজ্ঞানের ভাষায় প্রবাহী বলতে কাকে বোঝানো হয়? বিজ্ঞানের ভাষায় প্রবাহী বলতে কাকে বোঝানো হয়? দেখো, কেবলমাত্র গ্যাসকে, কেবলমাত্র তরলকে, কেবলমাত্র গ্যাস ও তরলকে। তাহলে আমরা কোন একটা প্রবাহী মানে যেটাকে আমরা বলবো তরলের মধ্য দিয়ে প্রবাহ, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে এক হচ্ছে গ্যাস এবং তরল। ঠিক আছে, দুটো জিনিসের প্রবাহকে আমরা বলবো হচ্ছে থেকে প্রবাহী মানে তার একটা, এর মধ্য দিয়ে গ্যাসেরও প্রবাহ হতে পারে এবং তরলেরও প্রবাহ হতে পারে। ঠিক আছে, একটা টাটকা হচ্ছে ডিমকে নুন জলের মধ্যে রাখলে কি হবে, দেখা যাক, ডুবে যাবে ও একদম নিচে চলে যাবে, ডুবে যাবে কিন্তু একদম নিচে যাবে না, ভাসবে আর ফেটে যাবে। ঠিক আছে, তাহলে এখানটার থেকে সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ জলের উপরে কি ভাসবে। তাহলে টাটকা ডিমকে নুন জলের মধ্যে যখনই রাখবো জলের উপরে ভাসবে। এখন মনে হতে পারে কেন জলের উপরে ভাসবে? আমরা সাধারণ জল আর নুন জলের মধ্যে আমরা যখনই জলের সাথে নুন মেশাবো তখন কি করব, দেখবো যে তার হচ্ছে কি হয়ে গেছে, তার ঘনত্বটা কি হচ্ছে, বেড়ে গেছে। কার ঘনত্ব বেড়ে গেছে? না, যে নুন জল ছিল তার ঘনত্বটা হচ্ছে কি হচ্ছে, বেড়ে গেছে। যখনই বেড়ে যাবে তখনই কি হবে, তার মধ্যে আমরা যাই ডুবিয়ে দিই না কেন সেটা তার জন্যই কি হবে, ভাসবে। ঠিক আছে, জলপূর্ণ পাত্রে ভাসমান বরফ গলে গেলে পাত্রে জলের উচ্চতার কিরূপ পরিবর্তন হয়? একটা কি হচ্ছে, জলপূর্ণ পাত্রে ভাসমান যদি বরফ যদি গলে যায় তাহলে পাত্রের জলের যে লেভেল সেটা নিশ্চয়ই আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আমাদের বেড়ে যাবে। ঠিক আছে, ম্যাক্সিমাম মনে হবে যে বেড়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ হচ্ছে কি হবে, কোনো পরিবর্তন হবে না। কেন? দেখো, একটা বিষয়টা হচ্ছে এখানটা থেকে এখানটা অনেকের কনফিউজড হয়, তার জন্য একটু বলে দিচ্ছি। যে একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে যখনই আমরা একটা বরফ, মনে করো জলের লেভেল এই পর্যন্ত ছিল, প্রথমে ঠিক আছে, জলের লেভেল এই পর্যন্ত ছিল, জলের লেভেল এই পর্যন্ত থাকার পর আমি একটা বরফ খণ্ড নিলাম, সেই বরফ খণ্ডটাকে ডুবে দিলাম। এই বরফ খণ্ডটা যখনই ডুবে দিলাম দেখতে পাচ্ছি জলের লেভেলটা বেড়ে গেছে। কতটা বেড়ে গেছে? জলের লেভেলটা যে বেড়েছে, তাহলে কতটা বেড়েছে আমি সেটাকে যদি দেখাতে চাই তাহলে বলবো, আমরা দেখাচ্ছি, দেখো এখানটায় জলের লেভেলটা দেখাচ্ছে এতটা বেড়ে গেছে। এটা হচ্ছে ইনক্রিজ হয়েছে, আগে ছিল ওই পর্যন্ত লাল কালি দিয়ে। এই যে বেড়ে গেছে, তাহলে বেড়ে এই পর্যন্ত হয়েছে, তাহলে এই যে বাড়ার ফলে তারপরে যে বরফটা যদি গলে যায় তাহলে কিন্তু আর জলতলের কিন্তু কোনো পরিবর্তন আসবে না। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার হচ্ছে সি ইজ কারেক্ট। ক্লিয়ার? নেক্সট চলো। বলছি, একটি সূচ বা পিন জলের উপরে হচ্ছে ভাসতে পারে, কারণটা কি? কারণটা পৃষ্ঠটানের জন্য, পৃষ্ঠ শক্তির জন্য, সান্দ্রতার জন্য আর আকর্ষী বলের জন্য। তাহলে একটা সূচকে নিলাম, একটা সূচকে যখনই আমরা জলতলের উপরে হচ্ছে ফেলে দেব, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে সূচটা এত সূক্ষ্ম, ঠিক আছে, সেটাকে আমরা একটা সরলরেখা হিসেবে কল্পনা করতে পারি। ঠিক আছে, তাহলে ওই যে ডেফিনেশন দিয়েছিলাম এস সমান সমান, তাহলে পৃষ্ঠটান এস সমান সমান কি বলবো, এফ বাই এল। তাহলে একটা সূচকে আমরা যদি এরকম ভাবে একটা ফেলে দিই, একটা সূচ যদি এরকম ভাবে থাকে, ঠিক আছে, তাহলে এরকম ভাবে হয় সাধারণত সূচটা। ঠিক আছে, সূচটা কেমন হবে, এরকম হয়ে যাবে। তাহলে এই যে সূচটা এরকম ভাবে ফেলে দিলাম, তাহলে এখানটা থেকে এল এর মানটাকে খুব নগণ্য বা ক্ষুদ্র হিসেবে ধরা হচ্ছে, তার জন্য এলটাকে 1 করা হচ্ছে। ঠিক আছে, এলটাকে 1 করা হচ্ছে, তার জন্য ওই সূচটা কি হচ্ছে, ভাসতে পারবে। তাহলে এটা, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে অপশন নাম্বার হচ্ছে এ, অর্থাৎ হচ্ছে পৃষ্ঠটানের জন্য হচ্ছে এটা সঠিক হয়ে যাবে। নিম্নলিখিত কোন নীতির সাহায্যে ধাতুর শুদ্ধতা নির্ণয় হচ্ছে করা যায়? কোন একটা ধাতু শুদ্ধ না অশুদ্ধ সেটা হচ্ছে আমরা কিসের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি? ঠিক আছে, কিসের সাহায্যে নির্ণয় করতে পারবো? পাস্কালের সূত্র, বয়লের সূত্র, আর্কিমিডিসের নীতি আর ভরের সংরক্ষণ সূত্র। এখন মনে হতে পারে একটা ধাতুর শুদ্ধতা বলতে কি বোঝাচ্ছে? ধাতুর শুদ্ধতা বলতে এটা নির্দেশ করছে যে একটা আমরা ধাতু নিলাম, সেই ধাতুটা
আদতে কি মানে ভিতরে সম্পূর্ণভাবে কোনো ধাতু দিয়ে পূর্ণ, না ভিতরে কোনো শূন্যস্থান আছে? সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি করব, আর্কিমিডিসের নীতিটা প্রয়োগ করব। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা যেটার সাহায্যে আমরা বিষয়টা জানবো, আর্কিমিডিস ল। আর্কিমিডিস লর সাহায্যে কেন আমরা হচ্ছে কোনো একটা ধাতুর রচন থেকে শুদ্ধতা কিভাবে নির্ণয় করতে পারি, তোমরা একটু ভাবার চেষ্টা করো। আমি বিষয়টা একটু খুব শর্টে বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে আমরা আর্কিমিডিসের সূত্রের মাধ্যমে জানি কোন একটা বস্তুকে আমরা, সেটা হতে পারে গ্যাসীয় অথবা তরল পদার্থের মধ্যে, আমরা সম্পূর্ণভাবে অথবা আংশিকভাবে যদি আমরা নিমজ্জিত করি বা ছেড়ে দিই, তাহলে বস্তুটির ওজনের কি ঘটে, হ্রাস ঘটে। অর্থাৎ বস্তুটির ওজন সামান্য কি হচ্ছে কমে যায়। এবারে ওই যে কমে যায়, ওই কমে যাওয়ার জন্য বস্তু দ্বারা কিছু পরিমাণে যে জল অপসারণ করে, তাহলে তার ওজনের সাথে সমান হয়। এটাকেই বলছে পাস্কালের নীতি। তাহলে এখানটা থেকে যে আমরা বস্তুটাকে আমরা প্রথমে ধরে নেব যে তার সম্পূর্ণটাই যদি ভিতর সলিড বা নিরেট হয়, তাহলে কি হবে, সেটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণে একটা জল অপসারণ করবে। এবারে তার সাহায্যে সাপেক্ষে অন্য একটা যখন তুলনা করব, দেখা যাচ্ছে সম পরিমাণে জল অপসারণ করতে পারবে না। তাহলে এই বিষয়টার সাহায্যে আমরা, অর্থাৎ যেটাকে বলবো আর্কিমিডিসের নীতি, তার সাহায্যে আমরা এই যে কোনো ধাতু বা যে কোনো পদার্থের ভিতরে সেটাকে শুদ্ধতাকে আমরা সহজে নির্ণয় করতে পারি। ঠিক আছে, নেক্সট চলো। বলছে 1 ফোঁটা তেল জলতলের উপরে ফেললে সেই সমস্ত তলে ছড়িয়ে যায়। কারণটা কি, যে আমরা একটু তেল নিলাম, তেল নিয়ে একটু জলের উপরে ফেলে দেবো, তাহলে সেটা সঙ্গে সঙ্গে কি হবে, চারিদিকে ছড়িয়ে পড়বে। এটা কেন চারিদিকে ছড়িয়ে পড়বে? চারিদিকে ছড়িয়ে পড়ার কারণটা হচ্ছে তেলের পৃষ্ঠটান অপেক্ষিত বেশি, জলের পৃষ্ঠটান অপেক্ষাকৃত বেশি, তেলের সান্দ্রতা বেশি আর জলের সান্দ্রতা বেশি। অ্যাকচুয়ালি যে জলের পৃষ্ঠটান